আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। গত 2 দিন আগে আমি কমপ্লিটিং সেন্টেন্সেস এই টপিকের পার্ট 1 প্রথম পর্বে কয়েকটা রুল নিয়ে আলোচনা করেছিলাম। কমপ্লিটিং সেন্টেন্সেস কি, কিভাবে পরীক্ষা উত্তর করতে হয়, উত্তর লেখার নিয়ম, তারপর কয়েকটা রুল নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকের দ্বিতীয় পর্বে আমি আর কয়েকটা রুল নিয়ে আলোচনা করব, চেষ্টা করব আজকেই আলোচনা শেষ করে দিতে। কিন্তু যদি এরপরও আরো আলোচনা প্রয়োজন হয় তাহলে এরপরে আরেকটা পর্ব নিয়ে আরেকটা ভিডিও তোমরা পাবা। কিন্তু আজকে আশা করি আলোচনা শেষ হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আজকের আলোচনার প্রথম রুল হচ্ছে as if or as though। as if অথবা as though এটা অর্থ হচ্ছে যেন। শুধু যেন বললে হয়তো বুঝবা না, এটা অনেকেই বুঝো, তারপরে বলি as if অথবা as though যেন। কেমন? ধরো কোন একটা মানুষ এমন আচরণ করতেছে সে আসলে এমন না, অথবা তুমি কাউকে কটাক্ষ করে উপহাস করে এমন একটা কথা বললা যেটা বললা মিনিং আসলে সেটা না, অথবা কারো আচরণ দেখে তোমার থেকে মনে হচ্ছে সে এমন একটা ভান করতেছে আসলে সে যেরকম না। উদাহরণ দিলে তোমরা বুঝবা। যেমন he behaves as if he knew everything, অথবা he behaves as if he were a man। এখন তুমি বলবা ভাইয়া হি এর পরে তো ওয়াজ হয়, ওয়ার তো হয় না। হ্যাঁ, হি এর পরে ওয়াজ হয়, ওয়ার হয় না। কিন্তু যখন আমরা কোনো কাল্পনিক কিছু বলবো, অবাস্তব কিছু বলবো, অবাস্তব, তখন ওয়াজের পরে, যখন হি এর পরে ওয়াজ না হয়ে অয়ার হবে, সি এর পরে ওয়াজ না হয়ে অয়ার হবে, আই এর পরে ওয়াজ না হয়ে অয়ার হবে। আই, হি, সি এগুলোতে ওয়াজ হয়, এগুলোর পরে ওয়াজ হয়। আই, হি, সি অথবা কোন একটা নামের পরে, করিম, রহিম, সাব্বির, যে কোনো একটা নামের পরে ওয়াজ হয়। কিন্তু যখন আমরা কোনো অবাস্তব কিছু বুঝাবো, কাল্পনিক কিছু বুঝাবো, তখন ওয়াজের পরিবর্তে অয়ার হবে। এখন দেখো, হি বিহেভস অ্যাজ ইফ, অথবা তুমি চাইলে অ্যাজ নো বলতে পারতা, হি নিউ এভরিথিং, অথবা হি ওয়ার এ ম্যান। সে এমনভাবে ব্যবহার করতে পারে সে সবকিছু জানে, অথবা কি সে পাগল। এখানে খেয়াল করো, অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট থাকে, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে থাকে, as if এর পরে হবে past, as if পরে হবে past form। as if এর কি আছে? প্রেজেন্ট ফর্ম। কি আছে? প্রেজেন্ট ফর্ম। as if এর পরে past form। এই past ফর্মটা তুমি দুভাবে করতে পারো। একভাবে করতে পারো, সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ। আরেকভাবে করতে পারো নিচেরটা, সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস বাকি অংশ। তুমি বাকি অংশের জায়গায় চাইলে অবজেক্ট বলতে পারো, সমস্যা নেই। এটা হচ্ছে as if অথবা as though এর আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে পরে হবে এটা, পরে হবে এভাবে পাস্ট ফর্মে কিভাবে হবে? পাস্ট ফর্মে তুমি চাইলে সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ কিভাবে করতে পারো, অথবা সাবজেক্ট প্লাস আয়ার প্লাস বাকি অংশ কিভাবে করতে পারো। সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ এটাও পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস আয়ার প্লাস বাকি অংশ এটাও পাস্ট ফর্ম। এবার আসো, as if এর আগে যদি পাস্ট ফর্ম থাকতো, যেমন he pretended, সে ভান ধরেছিল, pretended, as if he had known everything, অথবা he had been a man, এখন দেখো, as if এর আগে যদি past form হয়, এটা কিন্তু past form হলে কিরকম? past indefinite form। তাহলে as if এর পরে কি হবে? as if এর আগে যদি past form হয়, as if এর পরে হবে যেভাবে বলতে পারো, সাবজেক্ট প্লাস had প্লাস V3 প্লাস বাকি অংশ, এভাবে করতে পারো। অথবা সাবজেক্ট প্লাস had been
প্লাস বাকি অংশ, এভাবেও করতে পারো। এবার আসো নো সোনার হ্যাড, no sooner had hardly had scarcely had, এই তিনটার অর্থ একই, এই তিনটার অর্থ একই, এই তিনটার অর্থ একই, কিন্তু ব্যবহারের দিক থেকে একটু পার্থক্য আছে। খুব মন দিয়ে শোনো। No sooner had, hardly had, scarcely had, এগুলো তারা বোঝায় করতে না করতে, যেতে না যেতে, হতে না হতে। একদম সহজভাবে বলি, অতীতে দুইটা কাজ, এই দুইটা কাজ, অতীতে দুইটা কাজ, একটা হতে না হতে আরেকটা হয়েছে। অতীতে দুটো কাজ, একটা সম্পূর্ণ হতে না হতে আরেকটা হয়েছিল। এরকম বুঝাতে অতীতের দুটো কাজ, একটা সম্পূর্ণ হতে না হতে আরেকটা হয়েছিল। এরকম বুঝাতে no sooner had, hardly had, scarcely had এগুলো ব্যবহৃত হয়। তার মধ্যে যে কাজটি একটু আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট, পরে যেটা এরপরে যেটা হয়েছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট। নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এই তিনটার অর্থ একই, কিন্তু ব্যবহার দিক থেকে একটু পার্থক্য আছে। আমি একটু লিখি, নো সুনার হ্যাড দ্য টিচার entered the classroom then the student scarcely had অথবা hardly had the teacher entered the classroom when the students stood up। একটা জিনিস খেয়াল করো, এখানে no sooner had, no sooner had এবং hardly had, scarcely had, এই no sooner had যে বাক্যটা তার সাথে scarcely had অথবা hardly had যে বাক্যটা, এই বাক্যটাতে সম্পূর্ণ মিল আছে, শুধু একটা জায়গা বাদে। কোন জায়গাটা বাদে? দেখো, no sooner had the teacher entered the classroom, scarcely had অথবা hardly had the teacher entered the classroom, এই অংশ পর্যন্ত প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যের মধ্যে মিল আছে। কিন্তু এরপরে খেয়াল করো, এরপরে no sooner had যখন বলেছি তখন ব্যবহার করেছি then, আর scarcely had অথবা hardly had যখন ব্যবহার করেছি তখন বলেছি when। অর্থাৎ এরপরে দেখো, the students stood up, শুভ সেম, জাস্ট পার্থক্য হচ্ছে no sooner had হলে মাঝখানে হবে then, scarcely had, hardly had হলে মাঝখানে হবে when। এখন দেখো, no sooner had এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর no sooner had এর যে অংশটা থাকবে এটা পাস্ট পারফেক্ট, তাও then এর পরে যেটা থাকবে এটা হবে পাস্ট ইনডিফিনিট। এখন তুমি বলবা যে দা টিচারের আগে হ্যাড কেন আসলো, এটা হচ্ছে ইনভার্সন। দেখো, এখানে কোনো বাক্যই কিন্তু কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না, কিন্তু তারপরও এখানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসছে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে, কিন্তু এখানে কেন আসলো? কারণ এটা ইনভার্সন। এই ইনভার্সন সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারো। সব ভাষায় ইনভার্সন হচ্ছে ওই ধরনের বাক্যগুলো যেগুলোতে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। no sooner had, hardly had, scarcely had একই জিনিস, পার্থক্য হচ্ছে no sooner had বসলে দুইটা অংশের মধ্যে সমন্বয় করার জন্য বসে মাঝখানে then, আর scarcely had অথবা hardly had বললে মাঝখানে বসে when। as, since, because
এই তিনটা যদি কোনো কমপ্লিটিং সেন্টেন্সে থাকে তাহলে একটা কথা মনে রাখতে হবে। প্রথমেই বলি সিন্স অথবা অ্যাজ অর্থ যেহেতু, আর বিকজ অর্থ কারণ। এই তিনটা যদি কোনো কমপ্লিটিং সেন্টেন্সের তিনটার মধ্যে একটা থাকে তাহলে প্রথম অংশ যদি পজিটিভ কিছু বোঝায় পরের অংশ পজিটিভ, প্রথম অংশ যদি নেগেটিভ কিছু বোঝায় পরের অংশ নেগেটিভ। এটা মাথায় রাখতে হবে। তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে প্রথম অংশে প্রেজেন্ট ফর্ম, পরের অংশ প্রেজেন্ট ফর্ম, আর প্রথম অংশে পাস্ট ফর্ম হলে পরের অংশ পাস্ট ফর্ম। যেমন as he knows English he can get a good job। প্রথম অংশে পজিটিভ কিছু বুঝিয়েছে, পরের অংশ পজিটিভ কিছু বুঝিয়েছে। প্রথম অংশ প্রেজেন্ট, পরের অংশ প্রেজেন্ট। Since he was sick he could not attend the party। প্রথম অংশে পাস্ট, পরের অংশ পাস্ট। প্রথম অংশে একটা নেগেটিভ কন্ডিশন বুঝিয়েছে, পরের অংশে একটা নেগেটিভ রেজাল্ট কনসিকুয়েন্সেস বুঝিয়েছে। Everyone admires him because he is honest। প্রথম অংশে পজিটিভ, পরের অংশ পজিটিভ। প্রথম অংশে প্রেজেন্ট, পরের অংশ প্রেজেন্ট। এটা হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ এর খুব সংক্ষেপে আলোচনা। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যায়, করবো কোনো এক সময়, সময় হচ্ছে। আপাতত এতটুকু জেনে রাখলে আশা করি কাজ হয়ে যাবে। এবার আসুন till অথবা until, till or until। একটা কথা মনে রাখবেন, এই জিনিসটা অনেকে ভুল করে। till আর until এর মধ্যে, till আর until এর মধ্যে, till এর মধ্যে l দুইটা, until এর মধ্যে কিন্তু l একটা। till মানে যতক্ষণ অথবা যে পর্যন্ত, until মানে যতক্ষণ পর্যন্ত না, যে পর্যন্ত না। till অর্থ যতক্ষণ অথবা যে পর্যন্ত, until অর্থ যতক্ষণ পর্যন্ত না, যে পর্যন্ত না। এদের স্ট্রাকচার একটাই, একই রকম, এদের স্ট্রাকচার একই। যেমন wait here until I come back। অথবা আপনি চাইলে বলতে পারেন till I come back, till I come back, এটা বলতে পারেন। অথবা বলতে পারেন wait here till or until the rain stops। একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি কমপ্লিটিং সেন্টেন্স, আমি যে রুলগুলো আলোচনা করলাম, আমি আমার মতো কতগুলো বাক্য ব্যবহার করলাম। হ্যাঁ, আপনি স্ট্রাকচার ঠিক রেখে, স্ট্রাকচার ঠিক রেখে যে কোনো অর্থবোধ বাক্য করতে পারেন। আপনি স্ট্রাকচার ঠিক রেখে যে কোনো অর্থবোধ বাক্যই করতে পারেন। আপনাকেও যে এখানে till অথবা until I come back অথবা till অথবা until the rain stops এটা লিখতে হবে এরকম কোনো নিয়ম নাই। আপনি যে কোনো অর্থবোধক কিছু লিখলেই হয়ে যাবে, ইনশাআল্লাহ নাম্বার পেয়ে যাবেন। অর্থবোধক যে কোনো কিছু লিখলেই হয়ে যাবে, নাম্বার পেয়ে যাবেন। কোন একটা ইনকমপ্লিট সেন্টেন্সে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি? ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের স্ট্রাকচার কিন্তু একই, কিন্তু এদের মধ্যে অর্থগত একটু পার্থক্য আছে। ইট ইজ টাইম মানে একটা কাজ করার এখনই সময়, ইট ইজ টাইম একটা কাজ করার এখনই সময়। আর ইট ইজ হাই টাইম এটা দ্বারা বোঝায় একটা কাজ করার সময় অনেক আগে পেরিয়ে গেছে, এখন আর বিলম্ব করা ঠিক না, এখন অন্তত করতে হবে। কিন্তু দুটো স্ট্রাকচার কিন্তু সেম। ইট ইজ টাইম থাকুক, ইট ইজ হাই টাইম থাকুক, তারপর সাবজেক্ট করছে আর ভার্বের পাস্ট ফর্ম উঠবে, সাবজেক্ট উঠবে আর ভার্বের পাস্ট ফর্ম উঠবে। অর্থাৎ ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরবর্তী অংশে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরবর্তী অংশটা হবে পাস্ট ফর্মে, পাস্ট টেন্সে। তবে আপনি চাইলে ইট ইজ টাইম এরপর আপনি চাইলে টু ব্যবহার করতে পারেন। ইট ইজ টাইম টু গো হোম, ইট ইজ টাইম টু গো হোম। তবে এখানে একটা কথা আছে, ইট ইজ টাইম এরপর যদি আপনি সাবজেক্ট ব্যবহার করে ফেলেন তাহলে ভার্বের পাস্ট ফর্মে দিতে হবে। কিন্তু ইট ইজ টাইমের পর যদি আপনি টু ব্যবহার করেন তখন ভার্বের বেস ফর্ম দিয়ে আপনি বলবেন। ইট ইজ টাইমের পরে টু দিলে তখন আর সাবজেক্ট দিবেন না, আর ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট তখন আর টু দিবেন না। জাস্ট এটা মাথায় রাখতে হবে। পরীক্ষায় মাঝে মধ্যে প্রভাব বাক্য দিয়ে দেবে, প্রভাব দিয়ে দেবে। যেমন প্রভাবটা তোমাকে বলে দিবে না, বলে দিতে পারে এভাবে দেয়ার গোস এ প্রভাব, এতটুকু দিতে পারে
অথবা দেয়ার গোস এ প্রভাব দ্যাট, এতটুকু দিয়ে দিতে পারে। তারপর তুমি যে কোনো একটা প্রভাব বসাই দিলে হয়ে যাবে। যেমন তুমি দিতে পারো দেয়ার গোস এ প্রভাব দ্যাট অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, এভাবেও দিতে পারো। অথবা তুমি আরো সুন্দরভাবে দিতে পারো দেয়ার গোস এ প্রভাব দ্যাট সেজ, দেয়ার গোস এ প্রভাব দ্যাট সেজ কমা, তারপরে এই প্রভাবটা আলাদা করে একটা কি ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিতে পারো, অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। তারপর দেয়ার গোস এ প্রভাব দ্যাট মর্নিং শোজ দ্য ডে, তুমি চাইলে লিখতে পারো দেয়ার গোস এ প্রভাব দ্যাট সেজ, এটার মতোই, তারপর ইনভার্টেড কমার মধ্যে মর্নিং শোজ দ্য ডে। আরো অনেক হাজার হাজার প্রবাদ বাক্য আছে, তুমি যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যাবে, যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যাবে। I wish, তবে একটা ব্যাগ দিতে পারে I wish অথবা would that, would that, এই দুটো দ্বারাই বোঝায় কোন একটা অসম্ভব একটা ইচ্ছা, অবাস্তব একটা ইচ্ছা যেটা আসলে পূরণ হওয়ার মতো না। যেমন আমি যদি বলি I wish I were a bird, আমি যদি পাখি হতাম। অথবা would that I were a bird, দেখো আমার পক্ষে কিন্তু পাখি হওয়া সম্ভব না, তারপর আমি ইচ্ছা প্রকাশ করতেছি না। এরকম ইচ্ছা প্রকাশ করতে, অসম্ভব কোন ইচ্ছা প্রকাশ করতে আমরা would that অথবা I wish দিয়ে করতে পারি। পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে ইনকমপ্লিট সেন্টেন্সে I wish কিংবা would that যে কোনো একটা থাকতে পারে, তারপর তুমি চাইলে এভাবে করতে পারো। আর একটা মনে রাখবা I wish বা would that যেটাই থাকুক তারপরে কিন্তু সেন্টেন্সটা পাস্ট ফর্মে হবে, সেন্টেন্সটা পাস্ট ফর্মে হবে। এখানে আই এর পর আই কেন হলো, ওই একই কথা বারবার, যখন অবাস্তব কিছু বোঝাবে, কাল্পনিক কোনো কিছু বোঝাবে, অবাস্তব কোনো ইচ্ছা, কাল্পনিক কোনো কিছু বোঝাবে, তখন ওয়াজের জায়গায় আয়া হয়। এখানে আই সেটা ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু যেটা অবাস্তব একটা ইচ্ছা বোঝাচ্ছে, অসম্ভব একটা ইচ্ছা বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে ওয়াজ দেওয়া হয় কি হলো, আয়া হলো। ইফ প্লাস কন্ডিশনাল, ইফ প্লাস কন্ডিশনাল, ইফ যুক্ত কতগুলো বাক্য পরীক্ষায় আসে যেগুলো মূলত এরপর একটা কন্ডিশন দেওয়া থাকে, যেগুলো মূলত কন্ডিশনাল সেন্টেন্সের অন্তর্গত। এখন কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এর বাহিরেও আরেকটা কন্ডিশনাল আছে কিন্তু সেটা তেমন ব্যবহার হয় না, সেটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল। ওইটা সহজভাবে পাঁচটা হয়ে যায়, কিন্তু প্রধানত চার প্রকার, যদি মিক্সড কন্ডিশন এখন ব্যবহার হয় না। এই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে বিস্তারিত একটা আলোচনা আমার ইউটিউব চ্যানেলে আছে, শুধু এই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে একটা আলোচনা দেওয়া যায়, এবং আমার ইউটিউব চ্যানেলে আছে, আল্লাহর রহমতে চাইলে দেখতে পাবো। তো আজকে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো কিভাবে আসে সেগুলো নিয়ে অতি সংক্ষেপে বলবো, খুবই সংক্ষেপে বলবো। দেখো, প্রথমটা হচ্ছে ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েল। প্রথমে যে সেন্টেন্স দেওয়া আছে, পরীক্ষা দেওয়া আছে ইফ ইউ হিট ওয়াটার, এরপরে কিছু দেওয়া নেই। এখন পানিকে যদি তুমি তাপ দাও তাহলে কি হবে, সেটা ফুটবে। তার মানে এখানে কোনো, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা একটা জেনারেল ট্রুথ, অর্থাৎ কোন সচরাচর সত্য, চিরন্তন সত্য, সাইন্টিফিক ট্রুথ, এটা একটা সাইন্টিফিক ট্রুথ, একটা সাইন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য। এসবের ক্ষেত্রে যে কন্ডিশনাল হয় সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এই ক্ষেত্রে তুমি কি করবা, প্রথম অংশে প্রেজেন্ট থেকে পরের অংশে প্রেজেন্ট করে দিবা, প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট করে দিবা, তাহলে খেলা শেষ, কাজ শেষ। এবার আসো, তোমাকে দেওয়া আছে ইফ ইউ প্লে ইন দ্য রেইন, ইফ ইউ প্লে ইন দ্য রেইন, তুমি বৃষ্টিতে ভিজলে কি হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের একটা রুল তোমাকে ধরাই দিছে, ফার্স্ট কন্ডিশনাল হবে এখানে। ইফ ইউ প্লে ইন দ্য রেইন যদি এরকম থাকে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল কি, প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ প্রথম অংশে প্রেজেন্ট সিম্পল, পরের অংশে ফিউচার সিম্পল, অর্থাৎ প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশে ফিউচার ইনডিফিনিট। তো পরের অংশে কি দিলা, ইউ উইল ক্যাচ কোল্ড। তুমি চাইলে ফিউচার ইনডিফিনিটে অন্য যে কোনো সেন্টেন্স দিতে পারো, তবে মাস্ট অর্থবোধক হতে হবে। এরপরটা দেখো, ইফ আই ওয়্যার রিচ, অসম্ভব একটা কথা, মানে কাল্পনিক একটা কথা, অসম্ভব একটা কথা, অবাস্তব একটা কথা বলা আছে।
তো আমরা জানি কাল্পনিক কথা, অবাস্তব কথা, অসম্ভব এগুলো বলা থাকে হয় সেকেন্ড কন্ডিশনাল না হয় থার্ড কন্ডিশনাল, হয় সেকেন্ড কন্ডিশনাল না হয় থার্ড কন্ডিশনাল। এখন যেহেতু আই এর পর আয়ার আছে, অর্থাৎ এটা ফার্স্ট ইনডিফিনিট ফর্মে আছে, এখন বলবো স্যার আই এর পর ওয়াজ না হলো আয়ার কেন হলো? আর একটু আগে বলেছিলাম যখন যখন আই হি সি অথবা এনি নেম এগুলোর পরে হ্যাঁ এগুলোর পরে ওয়াজ হয়, কিন্তু যদি এগুলো দ্বারা অবাস্তব কিছু বোঝায়, অসম্ভব কিছু বোঝায়, কাল্পনিক কিছু বোঝায়, তখন আই এর পরে হি এর পরে সি এর পরে ওয়াজ না হয়ে কি হবে? অয়ার হবে। ওয়াজ না হয়ে কি হবে? অয়ার হবে। ওয়াজ না হয়ে অয়ার হবে। তো এখানে প্রথমে দেখো পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, ইফ আই অয়ার রিচ, তাহলে পরবর্তী কি হবে? তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। প্রথম যদি পাস্ট ইনডিফিনিট ফর্ম দেওয়া থাকে এটা সেকেন্ড কন্ডিশনাল, যদি প্রথমকে পাস্ট ইনডিফিনিট ফর্ম দেওয়া থাকে সেটা সেকেন্ড কন্ডিশনাল। পরবর্তী কি হবে? সাবজেক্ট প্লাস কুড উড শুড যে কোনো একটা, কুড উড শুড মাইট যে কোনো একটা, শুড ব্যবহার তেমন হয় না, কুড উড মাইট যে কোনো একটা, তারপর ভার্বের বেস ফর্ম। আই কুড হেল্প দ্য পুয়ার, তুমি চাইলে আই উড হেল্প দ্য পুয়ার দিতে পারো, তুমি চাইলে অন্য কিছু দিতে পারো। তারপর দেখো ইফ হি হ্যাড লেফট আর্লিয়ার, এখানে দেওয়া আছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ইফ হি হ্যাড লেফট আর্লিয়ার, তো বুঝে নিব এটা একটা থার্ড কন্ডিশনাল। তো ইফ হি হ্যাড লেফট আর্লিয়ার পরবর্তী কি হবে? থার্ড কন্ডিশনাল প্রথম অংশে থাকে পাস্ট পারফেক্ট, পরবর্তী থাকে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ। সি সাবজেক্ট কুড হ্যাভ, কুড হ্যাভ, তারপর কি হবে? ভার্বের বেস ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। শুড হ্যাভ, কুড হ্যাভ, সি কুড হ্যাভ caught the train, সি কুড হ্যাভ caught the train। এটাও একটা অবাস্তব কথা, কাল্পনিক কথা, যেটা বাস্তবে সম্ভব হয় নাই। কেমনে বুঝলাম? সে যদি তাড়াতাড়ি বের হয়ে থাকতো তাহলে সে ট্রেনটা ধরতে পারতো, তার মানে কি সে অবশ্যই তাড়াতাড়ি বের হয় নাই, ট্রেনও ধরতে পারে নাই। এটাও অবাস্তব, এটাও সম্ভব হয় নাই, কিন্তু এটা অতীতে। অর্থাৎ অতীতে একটা কাজ এভাবে হলে আপন এভাবে হতো, এরকম যাতে থার্ড কন্ডিশনে ব্যবহার হয়। এটাও অবাস্তব। কেন অবাস্তব? কারণ সে যদি তাড়াতাড়ি বের হতো সে তো ট্রেন ধরতে পারতো, সে বের হয় নাই, ট্রেনও ধরতে পারে নাই। অর্থাৎ এটাও অবাস্তব, এটাও কাল্পনিক। এটা ছিল কন্ডিশনাল রুট, কন্ডিশনাল সেন্টেন্সের যে যদি কোনো একটা কিছু কমপ্লিমেন্ট সেন্টেন্স দিয়ে দেয় তখন কি করবা এটা সম্পর্কে। প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এগুলোর অর্থ হচ্ছে যদি। এগুলো ইফ এর মধ্যে অর্থ প্রকাশ করে যদি। তবে এগুলো দেখবা বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্সের মাঝখানে থাকে, সেন্টেন্সের মাঝখানে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড হি ওয়ার্কস হার্ড। তুমি চাইলে এখানে প্রোভাইডেডের জায়গায় প্রোভাইডেড দ্যাট বসাইতে পারতা, প্রোভাইডিং দ্যাটও বসাইতে পারতা। একইভাবে দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম প্রোভাইডিং দ্যাট দ্য ওয়েদার ইজ গুড। অর্থাৎ এখানে প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট এগুলো ইফের মতো আচরণ করে। তবে এগুলো দেখবা যে অনেক সময় বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়, বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ইফের মতো আচরণ করে। অর্থাৎ এগুলোর অর্থ যদি। এবার আসো সর্বশেষ যেটা বলবো, সর্বশেষ কোন একটা বাক্যে যদি অডিও মাইন্ড থাকে ইনকমপ্লিট সেন্টেন্সে, সেটাকে কিভাবে কমপ্লিট করবো? প্রথমে বুঝি অডিও মাইন্ড কি। অডিও মাইন্ড দ্বারা তুমি কাউকে খুব নম্রভাবে বিনয়ের সাথে কোনো অনুরোধ করতে চাও, কিংবা কোনো একটা বিষয়ে খুব নম্রভাবে বিনয়ের সাথে কারো অনুমতি অথবা পরামর্শ চাও, সেক্ষেত্রে বলতে পারো অডিও মাইন্ড। যেমন অডিও মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, কেউ একজন জানালার পাশে বসে আছে, তুমি তাকে নম্রভাবে অনুরোধ করতেছ যে কিছু মনে না করলে জানালাটা খুলে দিবেন, তুমি তাকে রিকোয়েস্ট করতেছ। অডিও মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। এখানে দেখো অডিও মাইন্ডের পর, ঠিক মাইন্ডের পর আমি যখন একটা ভার্ব ব্যবহার করলাম, মাইন্ডের পর পরে ভার্ব নিয়ে আসলাম, তখন ভার্বটা হবে যে ভার্ব প্লাস আইএনজি, ওই ভার্বটা আইএনজি হবে। যদি আমি মাইন্ডের পর পরে একটা ভার্ব নিয়ে আসি, ওই ভার্বটা কি হবে? আইএনজি। অডিও মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। এবার আসো তুমি জানালার পাশে বসে আছো, আমি তোমার অনুমতি চাচ্ছি অথবা পরামর্শ চাচ্ছি অথবা তোমার মতামত জানতে চাচ্ছি যে আমি যদি জানালাটা খুলে দিই তাহলে তুমি কিছু মনে করবা,
এই বাক্যটাকে আমি নম্রভাবে বলতে পারি, অথবা আমি যদি জানালাটা খুলে দিই আপনি কি কিছু মনে করবেন? তাহলে আমরা নম্রভাবে বলতে পারি, would you mind if I opened the window? If I opened the window, তাহলে বলতে পারো যে এখানে কোনো ভার্বের আইনজি হলো না। এখানে ভার্বের আইনজি হয় একটা কারণে, আগের বাক্যটা খেয়াল করো, মাইন্ডের ঠিক পরপরে কি ভার্বের আইনজি হয়েছে, ভার্ব বসেছে, সেই জন্য ভার্বের আইনজি। মাইন্ডের ঠিক পরপর কোনো ভার্ব বানালে ওই ভার্বটা আইনজি হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু মাইন্ডের পরে একটা ওয়ার্ড আছে ইফ, তারপরে আরেকটা ওয়ার্ড আছে আই। এখানে কিন্তু মাইন্ডের ঠিক পরপরে অন্য কোনো ওয়ার্ড, মাইন্ডের ঠিক পরপরে ভার্ব বসে নেই। পরের বাক্যটাতে মাইন্ডের ঠিক পরপর কোনো ভার্ব বসে নেই, মাইন্ডের ঠিক পরপর কোনো ভার্ব বসে নেই, যার কারণে এখানে ভার্বের আইনজি হয় নাই, ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। ভার্বে কি হয়েছে? পাস্ট ফর্ম হয়েছে। would you mind if I opened the window? এই বাক্যটাতে আগে বাক্যটা ছিল would you mind opening the window, এটা ছিল রিকোয়েস্ট। কিন্তু পরের বাক্যটা হচ্ছে would you mind if I opened the window, এটা দ্বারা তুমি তার অনুমতি চাচ্ছ কিংবা তুমি তার মতামত জানতে চাচ্ছ খুব নম্রভাবে। তো এটা ছিল কমপ্লিটিং সেন্টেন্সেসের আজকের আলোচনা। আশা করি তোমরা বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। অনেকে আমার থেকে আরো সুন্দরভাবে বুঝে। আমার ক্লাস যদি ভালো না লাগে তাহলে তাদের ক্লাস দেখো, আমার ক্লাস ভালো লাগলো তাদের ক্লাস দেখো। তুমি শুধু একজনের ক্লাস দেখিও না, তুমি বিভিন্ন জনের ক্লাস দেখো, বিভিন্ন জনের আলোচনা শুনো, তাহলে তোমার ভালো লাগবে। আর যতই আলোচনা শুনো না কেন, যত জনের আলোচনা শুনো না কেন, আলোচনা শোনার পাশাপাশি তোমাকে কোনো না কোনো বই ফলো করতে হবে। কারণ বই যদি ফলো না করো তুমি প্র্যাকটিস করবে কিভাবে? আর একটা কথা বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র আলোচনা শুনে লাভ নেই যদি প্র্যাকটিস না করো। পারলে যেগুলো আমি আলোচনা করেছি সেগুলো যদি ইচ্ছা হয় নোট করে রাখো, আর আমারটা নোট করতে ইচ্ছা না হলেও যার আলোচনা ভালো লাগে তারগুলো অন্তত নোট করে রাখো। হ্যাঁ, আর প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করো। সবাইকে ধন্যবাদ। আর যদি কারো ভিডিওটা খারাপ লাগে, ভালো না লাগে, তাহলে একটা ডিসলাইক বাটনে ক্লিক করে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারো, নাও করতে পারো, তোমাদের ইচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।